আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকে ক্লাসগুলো দেখছেন, আর এই শীতের রাত্রে, গভীর রাত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন। যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এই শীতের রাত্রে কষ্ট করে ক্লাস দেখার জন্য। আর আহ, আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা ইংলিশ গ্রামার একটা গুরুত্বপূর্ণ টপিক ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে আলোচনা করব, যেখান থেকে আমাদের বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে একটা না একটা কোশ্চেন থাকেই, প্রতি পরীক্ষাতে। তাহলে একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক ফ্রেজ এবং ক্লাস নিয়ে আলোচনা করব, এবং ফ্রেজ ক্লাস থেকে বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেটা এমসিকিউ হোক এবং রিটেন হোক, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর আপনি পিলিতে পাশ করার পরে ব্যাংক, বিসিএস বা অন্য কোনো পরীক্ষা রিটেন যদি পরীক্ষা দিতে যান, অবশ্যই আপনার ক্লাস সম্পর্কে স্বচ্ছ বা পুরোপুরি ধারণা থাকতে হবে। আপনি যদি ক্লাস সম্পর্কে ভালো ধারণা না রাখেন বা ক্লাস সম্পর্কে ভালো ধারণা আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি সেন্টেন্সকে বড় করতে পারবেন না। একটা মানে খুব ভালো একটা নম্বর পাওয়ার জন্য একটা আদর্শ সেন্টেন্স কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। কারণ ছোট ছোট সেন্টেন্স লিখলে কিন্তু আপনাকে ব্যাংক বা বিসিএস এর মতো জায়গায় রিটেনে ভালো নাম্বার দিবে না। আপনাকে ভালো নাম্বার উঠাতে গেলে অবশ্যই রিটেনে ভালো করতে হবে, এবং রিটেনে ভালো করতে গেলে আপনাকে ক্লজ সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। কারণ আমাদের বাক্য তৈরি করতে গেলে কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এগুলো কিন্তু প্রয়োজন হবে। তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা। ক্লিয়ার শোনা গেলে আমি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তাহলে একটু কমেন্ট করে আমাকে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। গুড। এই যে একটু আগে ক্লাস করে আবার আরেকটা ক্লাসে জয়েন করে ফেলেছে। ঠিক আছে, এখানেও আমরা এখান থেকে শুরু করব, কিন্তু আমরা আরো একটু বেশি পড়বো এখানে। গুড। আপনি আবারও জয়েন হয়েছেন। পড়ালেখার প্রতি কতটা গুরুত্ব বা খেয়াল দেখেন। একটু আগে একটা ক্লাস করলো, করে আবার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয় ক্লাসে জয়েন করে ফেলেছে। আসেন তাহলে সবাই একটু যুক্ত হন, আর যারা যারা ক্লাসটা দেখছেন বন্ধুদের একটু মেনশন করে দেন এবং একটু শেয়ার করে দিবেন। ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করবেন। তাহলে আমরা এখন শুরু করি। আমরা আজকে পড়বো ফ্রেজ এন্ড ক্লজ। আমরা আজকে কি পড়বো? ফ্রেজ এন্ড ক্লজ। তাহলে ফ্রেজ এন্ড ক্লজ এর ভিতরে পার্থক্য কি সেটা কিন্তু আমাদেরকে আগে একটু জানতে হবে। ফ্রেজ এবং ক্লজটা কি? ফ্রেজ, আমরা আগে ফ্রেজ নিয়ে আলোচনা করি। ফ্রেজটা কি? ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ। একগুচ্ছ শব্দ, একগুচ্ছ শব্দ যেখানে যেখানে কোনো সাবজেক্ট, যেখানে কোনো সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকবে না, ফাইনিট ভার্ব থাকবে না, সেটাকে বলা হয় ফ্রেজ। ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ। ফ্রেজ হলো কি? একগুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। যেমন ধরেন আমি যদি এখানে বলি
আমি এখানে বললাম গুড, গুড একটা শব্দ লিখলাম, এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড। তাহলে আমি যদি এই গুডের সাথে আমি বলি বয়, এই পাশে লিখলাম বয়, প্রথমে লিখলাম এ গুড বয়, এ গুড বয় যদি আমি বলি, এখানে কিন্তু একটা শব্দ নেই, একগুচ্ছ শব্দ। একগুচ্ছ শব্দ বলতে একের অধিক শব্দ, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। যেমন আমি যদি বলি এ বেড অফ, এ বেড অফ, এ বেড অফ রোজেস, এ বেড অফ রোজেস। আমি যদি বলি এ ডগ ডেস, এ ডগ ডেস, দেখেন এগুলো কিন্তু সব একটা করে ফ্রেজ। এই যে এ ডগ ডেস, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনিট ভার্ব নাই। এ বেড অফ রোজেস, এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনিট ভার্ব নাই। এ গুড বয়, এখানে কোনো সাবজেক্ট ফাইনিট ভার্ব নাই। তাহলে ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, যেখানে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। তাহলে এ গুড বয়, এ বেড অফ রোজেস, এ ডগ ডেস, হ্যাঁ, এগুলো সব একটা কি ফ্রেজ, এগুলো সব একটা ফ্রেজ। এখন খেয়াল করেন ফ্রেজ আর ইডিয়ামস এর ভিতরে একটু পার্থক্য আছে। ইডিয়মস, একটা হলো ইডিয়ামস আর একটা হলো ফ্রেজ। ইডিয়ামস হলো, দেখেন এখানে এ ডগ ডেস, এর অর্থটা হওয়ার কথা এ ডগ একটি কুকুর, ডেস দিনগুলি, তার মানে একটি কুকুরের দিনগুলি হওয়ার কথা ছিল। এ বেড অফ রোজেস মানে একটা বেড, একটা বেড যেখানে আমরা ঘুমাই ওখানে অনেক ফুল ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, এটা অর্থ হওয়ার কথা ছিল। কিন্তু এ গুড বয়, এটার অর্থ একটি ভালো ছেলে, একজন ভালো ছেলে, কিন্তু এই দুটার অর্থ কিন্তু ইংলিশের সাথে মিলে না। অর্থাৎ ইংলিশে আছে, ইংলিশে হওয়ার কথা, ইংলিশ অনুযায়ী হওয়ার কথা একটা কুকুরের দিনগুলো, কিন্তু সেটা না হয়েছে দুর্দিন বা খারাপ দিন। এ বেড অফ প্রসেস মানে সুখকর অবস্থা বা সুখ সজ্জা, এরকম কিছু। তাহলে দেখেন ইংলিশের অর্থের সাথে যদি পুরোপুরি মিলে যায় সেটাকে বলা হয় ফ্রেজ, আর ইংলিশের অর্থের সাথে যদি পুরোপুরি না মিলে অন্য বাইরের আরেকটা অর্থ হয় তাহলে সেটা হয় ইডিয়ামস, অর্থাৎ বাগধারা। ইডিয়ামস মানে কি বাংলাতে বাগধারা। বাগধারা যেমন দুধের মাছি, সুসময়ের বন্ধু, হ্যাঁ, চাঁদের হাট, প্রাচুর্য। দেখেন চাঁদের হাটের সাথে কিন্তু প্রাচুর্যের কোনো মিল থাকে না। তারপরে সুখের দুধের মাছির সাথে সুসময়ের বন্ধু, এটা কিন্তু আদায় কাজকলায়, ভীষণ শত্রুতা, অহিনকুল, ভীষণ শত্রুতা, দেখেন এটা কিন্তু অর্থের সাথে মিলে না। তাহলে ইডিয়ামস হলো বাগধারা, ঠিক আছে, যেটা ইংলিশের অর্থের সাথে বাংলা অর্থ মিল না হয়। এখন দেখেন আমরা এখানে দুইটা সব কথা বলেছি, একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। সাবজেক্ট আমরা সবাই চিনি, কারণ বাক্যের যে করে, যে করে সেই হলো কর্তা বা সাবজেক্ট। এখন ভার্বটা আমাদেরকে চিনতে হবে, ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্বটা কি। ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব চেনাটা কিন্তু আমাদের খুবই জরুরি। আমরা যদি ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব না চিনি আমরা কিন্তু কোনো বাক্য লিখতে পারবো না। অর্থাৎ ফাইনিট ভার্ব যদি ভুল হয়, ফাইনিট ভার্ব যদি কোনো বাক্যে না থাকে তাহলে ওইটা কোনো একটা সঠিক বাক্য হবে না। তাহলে ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্বটা জানা কিন্তু আমাদেরকে খুবই দরকার। ধরেন আমরা এখন একটা ভার্ব নিলাম টেক, ধরেন আমরা একটা ভার্ব নিলাম এখানে টেক, টেক মানে নেওয়া, এটা হলো ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে যে ভার্বটা থেকে অন্যান্য ভার্বগুলো উৎপত্তি হয়েছে, অর্থাৎ মূল যে ভার্বটা, যে ভার্বটা মূল, ওই ভার্বটা থেকে ভার্বের অন্যান্য ফর্মগুলো উৎপন্ন হয়েছে, সেটাকে বলা হয় বেস ফর্ম। দেখেন বেস ফর্ম হলো টেক, আমি এর সাথে যদি এস বাই এস যোগ করি টেক্স, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম থাকে। অর্থাৎ বেস ফর্মের সাথে আপনি যদি এস বাই এস যোগ করে দেন তখন সেটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়। দেখেন এরপরে আমি পাস্ট ফর্ম ভি টু লিখলাম, টুক, টুক, টুকটা হলো কি পাস্ট ফর্ম। এবার আমরা জানি ভি থ্রি কি টেকেন, ভি থ্রিটা কি টেকেন। এইবার ভার্বের আর দুইটা ফর্ম আছে, সেটা হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, সেটা হলো টেকিং, আর ভার্বের আরেকটা ফর্ম আছে যে ভার্বের ফর্মটা হলো টু টেক। অর্থাৎ ভার্বের আইএনজি যুক্ত ফর্ম এবং ভার্বের টু যুক্ত ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ, এটাও কিন্তু ভার্বের দুইটা ফর্ম। তাহলে এই দুটো ভার্বকে আমরা নাম দিয়ে দিই V4 V5। যদিও V4 বা V5 নামে আমরা কোনো ভার্ব বই শিটে পাইনি, কিন্তু আমরা ভার্বের মোট ফর্মগুলোকে আমরা একটা নামে দিলাম যে ভার্বের বেস ফর্ম V1 V2 V3 V4 V5। তার মানে এই পৃথিবীতে ভার্বের মোট ফর্ম আছে কয়টা? 6টা। একটা হলো বেস ফর্ম, আর বেস ফর্ম থেকে বাকি ফর্মগুলো কিন্তু আমরা মানে বের করেছি বা
বাকি ফর্মগুলো তৈরি করেছি এই বেস ফর্ম থেকে। এখন আমার কথা হলো, এই যে ভার্বের যে 6টা ফর্ম, এর ভিতরে এই 3টা ফর্ম হলো অলওয়েজ নন ফাইনাইট। এই 3টা ফর্ম অলওয়েজ কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আর এই 3টা ভার্ব হলো অলওয়েজ ফাইনাইট ভার্ব। তার মানে ভার্বের V3 ফর্ম, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম এবং ভার্বের ইনফিনিটিভ ফর্ম, এই দুটো অলওয়েজ নন ফাইনাইট। আর ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম, এই 3টা হলো ফাইনাইট ভার্ব। সবাই একটু খেয়াল করেন, বুঝতে পেরেছেন কিনা? ক্লাসটা যারা দেখছেন একটু অবশ্যই কমেন্ট করবেন আর একটু শেয়ার করবেন। এখন এই ভার্বগুলো ফাইনাইট কি নন ফাইনাইট এটা আমরা মুখস্থ করলে আমাদের মনে নাও থাকতে পারে। আমি একটু উদাহরণ দিয়ে প্রমাণ সহকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেন ওই উদাহরণগুলো আপনাদের মনে থাকে। খেয়াল করেন, আমি যদি এখানে বলি, ধরেন আমি এখানে বললাম I want to get, I want to go, I want to buy, ধরেন I want to buy a car, I want to buy a car, আমি কি কিনতে চাই? আমি একটি গাড়ি কিনতে চাই। I want to buy a car, আমি একটি গাড়ি কিনতে চাই। দেখেন এখানে ভার্ব আছে দুইটা, একটা হলো want আর একটা হলো to buy। এটি কিন্তু went না, want। এখানে ভার্ব আছে কয়টা? দুইটা, একটা হলো want আর একটা কি to buy। এই 6টা অনুযায়ী তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। একটু বলেন তো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? বলেন তো এই সেন্টেন্স I want to buy a car, এটা কোন টেন্সে আছে বলেন? 12টা টেন্সের মধ্যে কোন টেন্সের ভিতরে এই বাক্যটা আছে বলেন? একটু কমেন্ট করে জানান তো কোন টেন্সে আছে বাক্যটা। বাক্যটা কোন টেন্সে আছে বলেন তো? প্রেজেন্ট ইনডেফিনিট। কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমি সিনেসি কি করে দেখেন, ওয়ান্ট দেখে, ওয়ান্ট দেখে সিনেসি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। টু বাই দেখে কিন্তু সিনি নাই, তাহলে এটা হলো একটা ফাইনাইট ভার্ব, এটা কি নন ফাইনাইট ভার্ব। এবার আমি দ্বিতীয় ক্ষেত্রে বলেছি যে দেখেন এখন ফাইনাইট ভার্ব হতে গেলে ফাইনাইট ভার্বের সংজ্ঞা কি, নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা কি, এটা কিন্তু আমাদেরকে আগে শিখে আসতে হবে। ফাইনাইট ভার্বের সংজ্ঞা, নন ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা আমাদের শিখে আসতে হবে। ফাইনাইট ভার্বের সংজ্ঞা হলো যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে। ফাইনাইট ভার্বের সংজ্ঞা কি? যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তন হবে সেটা হলো ফাইনাইট ভার্ব। আবার বলছি, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তন হবে তাকে বলা হবে কি? ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে না এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন পরিবর্তন হলেও যে ভার্বের কোনো রূপ বা আকৃতি বা গঠন পরিবর্তন হবে না, ঠিক আগে যেটা ছিল ওইরকমই থাকবে, সেটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটু এটা একটু আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন আমি এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিব। আমি সাবজেক্ট আই না দিয়ে আমি লিখবো শি। দেখেন শির পরে যদি আপনি দেন ওয়ান্ট, শি ওয়ান্ট টু বাই এ কার, শি ওয়ান্ট টু বাই এ কার। দেখেন এখানে কিন্তু শির পরে আই পরে ওয়ান্ট বসেছে, সেটা ঠিক আছে, কিন্তু শির পরে কিন্তু ওয়ান্ট হয় না, শির পরে কি হবে? ওয়ান্টস হবে। কারণ শি হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তাহলে এইটা কিন্তু শি ওয়ান্ট নয়, ওয়ান্টস হবে। কিন্তু দ্বিতীয় যে ভার্বটা আছে টু বাই, এখানে কিন্তু টু বাইস এটা লেখা যাবে না, অর্থাৎ টু বাইস কখনো হয় না, টু বাই থেকে যাবে। দেখেন এই ওয়ার্ডসটা চেঞ্জ হয়েছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। আমরা বলেছি যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন পরিবর্তন হলে যে ভার্বটা পরিবর্তিত হবে, যে ভার্বটা কিছুটা চেঞ্জ হবে, সেই ভার্বটা হবে ফাইনাইট।
আর যে ভার্বটা কোনো চেঞ্জ নাই, আনচেঞ্জড অবস্থায় থেকে যাবে, সেটা নন ফাইনাইট ভার্ব। খেয়াল করেন, আমি যদি এখানে দিই দে, আমি এখানে আবার সাবজেক্ট দিলাম দে, আমি যদি এখানে আবার ওয়ান্টস দিই, দে ওয়ান্টস টু বাই, দে ওয়ান্টস টু বাই এ কার, বলেন টু বাই ওয়ান্টস, কিন্তু দের পরে কি ওয়ান্টস কখনো হবে না, দের পরে হবে ওয়ান্ট, দের পরে ওয়ান্টস হয় না। তাহলে দেখেন এখানে সি যখন আই ছিল ওয়ান্ট, সি হলে ওয়ান্টস হয়েছিল, দে হলে আবার ওয়ান্ট হচ্ছে। অর্থাৎ আপনি সাবজেক্টটা চেঞ্জ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী যে ভার্বটা পরিবর্তিত হয়ে যাচ্ছে সেই ভার্বটা হলো ফাইনাইট, আর যে ভার্বটার কোনো পরিবর্তন নেই, একই রকম থেকে যাবে, সেই ভার্বটা হলো নন ফাইনাইট। দেখেন এই টু বাইটা কিন্তু আজীবন কিয়ামত পর্যন্ত টু বাই থাকবে, কখনো টু বাইস, কখনো টু বাইন, এটা হবে না। কিন্তু এই ভার্বটা অলওয়েজ কি হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে, এজন্য এটাকে বলা হবে ফাইনাইট ভার্ব। তাহলে দেখেন এই যে ওয়ান্ট বা ওয়ান্টস, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলতে পারেন, কিন্তু এই যে টু বাই, এটা কিন্তু ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম সবসময় কি হবে, নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, এরপর আসেন আমরা আরেকটা বাক্য একটু দেখি। দেখেন আমি বললাম হি হ্যাজ, হি হ্যাজ, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। দেখেন হি হ্যাজ ডান দা, তাহলে এই যে হ্যাজ এবং ডান, এখানে কিন্তু ভার্ব দুইটা, একটা হলো ভার্বের ভিতরি ফর্ম আর এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে এটা একটা টেন্স, কোন টেন্স, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাজ প্লাস ভিতরি। এখানে ভার্ব যদিও হ্যাজ এবং ডান দুইটা, কিন্তু এখানে মূলত হ্যাজটা দেখে আমরা চিনেছি যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি হ্যাজের জায়গায় হ্যাড লিখে দিতাম, ভি3 ডান ঠিক থাকলেও হ্যাড লিখে দেওয়ার সাথে কিন্তু এটা প্রেজেন্ট টেন্স হতো না, এটা পাস্ট পারফেক্ট হয়ে যেত। তাহলে এই যে হ্যাজ প্লাস ভি3 থাকার কারণে এই হ্যাজটা মূলত পরিচয় করে দিচ্ছে কি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই হ্যাজটা হলো ফাইনাইট ভার্ব আর এই ডানটা হলো নন ফাইনাইট। এবার দেখেন আমি এইটাও ঠিক সাবজেক্টের নাম্বার পার্সন চেঞ্জ করে দেব। আমার এখানে ছিল হি, আমি এখানে দিলাম ইউ, ইউ, তাহলে আগে ছিল থার্ড পারসন, এখন হচ্ছে সেকেন্ড পারসন। এখানে কিন্তু আর হ্যাজ লেখা যাবে না, এখানে কি হবে, হ্যাভ। ডান কিন্তু ওই কিয়ামত পর্যন্ত ডানই থেকে যাবে, ডান কিন্তু কখনো একটুও চেঞ্জ করা যাবে না। তাহলে ইউর পরে হ্যাজ না হ্যাভ, তাহলে সাবজেক্ট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যে ভার্বটা পরিবর্তিত হচ্ছে, হ্যাজ থেকে হ্যাভ হচ্ছে, এই ভার্বটা অলওয়েজ ফাইনাইট, আর এই এটা ভার্বের ভিতরি ফর্ম, এটা অলওয়েজ নন ফাইনাইট ভার্ব। কথা ক্লিয়ার কিনা বলেন? কথা ক্লিয়ার কিনা একটু বলেন। এরপর আমরা আরেকটা বাক্য দেখি। আমরা বললাম উই আর রিডিং, উই আর রিডিং দা বুক, আমরা একটা বই পড়িতেছি। দেখেন তাহলে এখানে আর একটা ভার্ব, রিডিং একটা ভার্ব, তাহলে এখানে ভার্ব আছে দুইটা, আমরা দেখলাম আর রিডিং, অর্থাৎ ভার্বের এম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে এইটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই দুইটা ভার্বের মধ্যে মূলত আমরা আর ভার্বটা দেখে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট এটা কিন্তু আমরা আর দেখে চিনেছি, কারণ এখানে আমি যদি বলতাম উই ওয়ার রিডিং দা বুক, তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু আর হতো না, পাস্ট কন্টিনিউয়াস হতো। আর এই কারণে এই এম ইজ আর বা ওয়াজ ওয়ার এটা হলো ফাইনাইট ভার্ব, আর ভার্ব যেটা নন ফাইনাইট ভার্ব। এবার আমরা দ্বিতীয় নিয়ম অ্যাপ্লাই করব, সেটা হলো সাবজেক্টের নাম্বার পার্সন চেঞ্জ করে দেব। আমি এখানে লিখব শি, বলেন আর লিখতে পারবো না, ইজ, শি ইজ রিডিং, শি ইজ রিডিং দা বুক। খেয়াল করেন রিডিং কিন্তু আমি উইকে শি করে দেওয়ার কারণে আমার কিন্তু ভার্ব চেঞ্জ হয়ে গেছে, আর ইজ হয়ে গেছে, রিডিং কিন্তু কখনো চেঞ্জ হবে না। তাহলে রিডিংটা অলওয়েজ কি নন ফাইনাইট, আর এই এম ইজ আর ওয়াজ ওয়ার এটা হলো ফাইনাইট ভার্ব।
তাহলে ভাই আমরা এখন এক কথায় বলতে পারি, যদি দুইটা ভার্ব পাশাপাশি থাকে, এর মধ্যে একটা যদি হয় অক্সিলারি আর একটা যদি হয় ফাইনাইট ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বটা অলওয়েজ ফাইনাইট, অক্সিলারি ভার্বটা অলওয়েজ কি ফাইনাইট ভার্ব। আর মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এই যে রিডিং যেটা প্রিন্সিপাল বা মেইন ভার্ব যেটা, এটা সবসময় নন ফাইনাইট ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যেগুলো, এগুলো সবসময় ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। আর মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটা, হ্যাঁ, যদি দুইটা ভার্ব থাকে সেই ক্ষেত্রে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা কি হয় নন ফাইনাইট। আর যদি একটা মাত্র ভার্ব থাকে সে প্রিন্সিপাল ভার্ব, সেটা একটা মাত্র, একটা বাক্যে যদি একটা মাত্র ভার্ব থাকে সেই বাক্যটা অলওয়েজ ফাইনাইট ভার্ব, সেটা অক্সিলারি বি ভার্ব হোক আর মেইন ভার্ব হোক। কিন্তু যদি দুইটা ভার্ব থাকে তার ভিতরে একটা যদি হয় অক্সিলারি আর একটা মেইন ভার্ব, তাহলে এইখানে দুইটা ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা হবে ফাইনাইট আর মেইন ভার্বটা হবে কি নন ফাইনাইট। ক্লিয়ার কিনা একটু বলেন? অক্সিলারি ভার্ব ফাইনাইট। হ্যাঁ, শুনি খুব অ্যাক্টিভ, যেখানে ক্লাস নিতে যাব না কেন ও কিন্তু থাকবেই থাকবে, চাকরি এবার নিয়েই ছাড়বে, কোনো মানে মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। আমি ক্লাসে ঢুকলেই ও চলে আসবে। গুড, এবার চাকরি একটা নিয়েই ছাড়বে ইনশাল্লাহ। আসেন তাহলে আমরা একটু ফ্রেজ থেকে কিভাবে কোশ্চেন আসে আমরা সেভাবে একটু আলোচনা করি। তাহলে আমরা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বটা দেখলাম। এখন আমাদের ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কোথায় কাজে লাগবে? যেমন আপনি যদি একটা বাক্য বা সেন্টেন্স লেখেন, অবশ্যই সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না। আর যদি আপনি দেখেন কোথাও নন ফাইনাইট ভার্ব আছে, তাহলে সেটা কোনো ক্লজ হবে না। অর্থাৎ শুধু নন ফাইনাইট ভার্ব আছে, সেটা কোনো ক্লজ হবে না, সেটা একটা ফ্রেজ। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব দিয়ে ফ্রেজ গঠিত হতে পারে কিন্তু ক্লজ গঠিত হবে না। ক্লজ গঠিত হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সেখানে একটা ফাইনাইট ভার্ব আনতে হবে। তাহলে যদি আমি দেখি ভার্বের V3 ফর্ম, ভার্বের ING ফর্ম আর 2 প্লাস ভার্বের বেস ফর্ম আছে, কিন্তু কোনো ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম নাই, সেটা কিন্তু ক্লজ না, সেটা হবে একটা ফ্রেজ। তাহলে আমরা একটু এখন ক্লজ আর ফ্রেজটা আমরা একটু চেনার চেষ্টা করব। দেখেন এখন আমরা শিখব ফ্রেজ হলো 7 প্রকার। ফ্রেজ কয় প্রকার? 7 প্রকার। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, কিন্তু ফ্রেজ হলো 7 প্রকার, কারণ এক প্রকার পার্টস অফ স্পিচের কোনো ফ্রেজ হয় না। সেই যে প্রকারের ফ্রেজ হয় না সেটা হলো প্রোনাউন নামে কোনো ফ্রেজ ইংলিশ গ্রামারে হয় না। এবার ভাইভাতে জিজ্ঞাসা করা হয় প্রোনাউন নামে ফ্রেজ কেন হয় না? উত্তরটা হলো একাধিক প্রোনাউন একটা মাত্র ওয়ার্ড দিয়ে বোঝাতে হয়, একটা মাত্র ওয়ার্ড প্রোনাউন হিসেবে ইউজ হয়। একাধিক ওয়ার্ড বা কোনো শব্দগুচ্ছ কখনো প্রোনাউন হতে পারে না, যার কারণে প্রোনাউন নামে ফ্রেজ হয় না। আমি যদি বলি আব্দুল পাকির মোহাম্মদ জয়নুল আবেদিন, ওই যে APJ আব্দুল কালাম, ভারতের সাবেক রাষ্ট্রপতির নাম, আবুল পাকির মোহাম্মদ জয়নুল আবেদিন, এখানে দেখেন 5টা 6টা শব্দ আছে এবং একজনের নাম বুঝিয়েছে, কিন্তু আপনি 5টা 6টা শব্দ একজনের নাম বুঝালেও আপনি যখন দ্বিতীয়বার এই নামের ব্যক্তি নিয়ে অন্য কোনো কথা বলতে যাবেন, তখন আপনি শুধু কি হি এই শব্দটা উচ্চারণ করবেন। আপনি কিন্তু ওই 6টা 7টা শব্দের জন্য আপনি 6-7 বার হি বলবেন না, একটা মাত্র হি লিখতে হবে। তাহলে প্রোনাউন কখনো একাধিক শব্দে লেখা যায় না, প্রোনাউন একটা শব্দে বা একটা ওয়ার্ডে লিখতে হয়, যার কারণে প্রোনাউন নামে কোনো ফ্রেজ হয় না। কারণ ফ্রেজ হতে গেলে একের অধিক শব্দ থাকতে হবে, আর না প্রোনাউনে একের অধিক শব্দ দ্বারা বোঝানো যায় না বলেই প্রোনাউন নামে কোনো ফ্রেজ হয় না। ক্লিয়ার কিনা বলেন? প্রোনাউন নামে কোনো ফ্রেজ হয় না কেন, এটা কিন্তু ভাইভা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনাকে, এটা মনে রাখবেন। এবার আমরা ক্লজ ফ্রেজ থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো কিভাবে আনসার করব সেগুলো আমরা দেখব। দেখেন তাহলে আমরা প্রথম আলোচনা করব নাউন ফ্রেজ। আমরা প্রথম আলোচনা করব কি নাউন ফ্রেজ। আর আপনাদের ফ্রেজ 7 প্রকার হলেও পরীক্ষায় কিন্তু সবগুলো থেকে কোশ্চেন আসে না বা আসবেও না। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে নাউন ফ্রেজ থেকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে, অ্যাডভার্ব ফ্রেজ থেকে এবং ভার্ব ফ্রেজ থেকে। এই 4টা ফ্রেজ থেকে কিন্তু প্রশ্ন আসে
প্রিপজিশনাল, কনজাংশনাল, ইন্টারজেকশন, এই দুটো থেকে প্রশ্ন খুব বেশি আসে না। আর কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব, এই চারটা ফ্রেজ কিন্তু আমাদের ভালো করে শিখতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখেন নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজ একটা বাক্যে যে যে জায়গাতে নাউন বসতে পারে সেই সেই জায়গাতে যদি কোনো ফ্রেজ বসানো হয় সেটা হবে নাউন ফ্রেজ। যেমন নাউন ফ্রেজটা যেখানে বসছে ওই জায়গা, ওই ওই জায়গাটার জন্যই কিন্তু ওই ফ্রেজটার নাম হয়েছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের জন্য কিন্তু জায়গাটার নাম হয়নি। যেমন প্রধানমন্ত্রী একসময় ছিল খালেদা জিয়া, খালেদা জিয়া চলে গেছে, খালেদা জিয়ার জন্য কিন্তু ওই চেয়ারটা প্রধানমন্ত্রীর চেয়ার হয়নি, ওই চেয়ারে বসেছে বলেই খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে। আবার শেখ হাসিনা একসময় ওই চেয়ারে বসেছিল, ওই চেয়ারে বসছে বলেই কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা চলে গেছে, চেয়ারটা কিন্তু শেখ হাসিনা নিয়ে যায়নি, কারণ চেয়ারটার জন্য, শেখ হাসিনার জন্য চেয়ারটা মূল্য দাম হয় নাই, দাম হয়েছে চেয়ারে বসছে বলেই শেখ হাসিনার দাম হয়েছে। এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা চেয়ারে ডক্টর মোহাম্মদ ইউনূস বসেছে বলেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা। যদি অন্য কেউ এখন চেঞ্জ হয়ে প্রধান উপদেষ্টার ওই চেয়ারে বসে, সেই কিন্তু প্রধান উপদেষ্টা হবে। অর্থাৎ কোনো ব্যক্তির জন্য, ব্যক্তির নামের জন্য কোনো পদবীর নাম হয় না, ওই পদবীর জন্যই ব্যক্তির নামটা হয়। অর্থাৎ ব্যক্তির মূল্যায়ন হয় হচ্ছে সে ব্যক্তিটা কোথায় বসেছে, কোন অবস্থানে আছে, যে অবস্থানে থাকবে ওই ব্যক্তির নামটা বা উপাধিটা কিন্তু সেটাই হবে। তাহলে ফ্রেজটা কিন্তু ঠিকই ওই রকম, অর্থাৎ যে ফ্রেজটা নাউন যে যে জায়গাতে, বাক্যের নাউন যে যে জায়গাতে বসে ওই জায়গাগুলোতে যদি কোনো ফ্রেজ বসানো হয় তাহলে ওই প্রধানমন্ত্রীর চেয়ারের মতো, উপদেষ্টা চেয়ারের মতো ওই ফ্রেজটার নাম হবে নাউন ফ্রেজ। তার মানে নাউনের জায়গাতে কোনো ফ্রেজ বসানো হলে সেই ফ্রেজটার নাম হবে কি, নাউন ফ্রেজ। দেখেন আমরা কয়েকটা বিগত সালের কোশ্চেন এখানে দেখবো। তাহলে বাক্যে নাউন বসে কিন্তু সাবজেক্টের জায়গায়, বাক্যে নাউন বসে অবজেক্টের জায়গায়। তার মানে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, এই দুটো দিয়েই পরীক্ষা কোশ্চেন এসেছে এতদিন। তাহলে নাউনের জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে এবং অবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে, তাহলে ওই ফ্রেজটার নাম হবে নাউন ফ্রেজ। আমরা কয়েকটা কোশ্চেন দেখা শুরু করি। খেয়াল করেন, বলা থাকলো life is not a bed of roses. Life is not a bed of roses. দেখেন লাইফ ইজ নট, তাহলে এই বাক্যে কিন্তু লাইফ ইজ নট, এই যে এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, কারণ অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের জায়গায় বসলে সেই ফ্রেজটা হবে নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজকে কিন্তু ইট দ্বারা রিপ্লেস করা যাবে। লাইফ ইজ নট ইট, লাইফ এটা নয়, কোনটা নয়, এ বেড অফ রোজেস নয়। আবার যদি আমি বলি, খেয়াল করেন, the man want some money, the man want some money। দেখেন the man want, ব্যক্তিটি, লোকটি কি চায়, কিছু টাকা চায়। দেখেন এইটাও কিন্তু একটা নাউন ফ্রেজ, এইটাও একটা কি নাউন ফ্রেজ। আবার নাউন ফ্রেজকে কি করা যায়, দেখেন এটাও অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্টের জায়গায় বসেছে, এটা ভার্বের পরে অবজেক্টের জায়গায় বসেছে। হ্যাঁ, আবার এটাকে কিন্তু ইট দ্বারা রিপ্লেস করা যাবে। যেমন দেখেন দা ম্যান ওয়ান্ট ইট, লোকটি এটা চায় বা লোকটি ইহা চায়। এই এটা বা ইহাটা কি, এই এটা বা ইহাটা হলো কিছু টাকা চায়, কিছু টাকা চায়। অথবা দা ম্যান ওয়ান্ট সাম ফুড, কিছু খাদ্য চায়। সাম ক্লথ, কিছু কাপড় চায়, ধরেন শীতের কাপড়। একটা লোকের শীতের কাপড় না, আপনারা বললো ভাই আমাকে একটা শীতের কাপড় দিন বা দুইটা শীতের কাপড় দিন, তাহলে দা ম্যান ওয়ান্ট সাম, হ্যাঁ কি, হট ক্লথস, গরম কাপড় চায়, হ্যাঁ কিছু পুরু কাপড় চায়। তাহলে এই যে কি চায়, তাহলে এই অবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে সেটা হবে নাউন ফ্রেজ। এবং দেখেন ইট দ্বারা রিপ্লেস করা যায়, লোকটি এটা চায়, লোকটি কোনটা চায়, কিছু টাকা। লাইফ ইজ নট ইট, হ্যাঁ জীবনটা কি নয়, এটা নয়, এটা নয় মানে কি, সুখসজ্জা নয়, সুখকর নয়। কথা ক্লিয়ার কিনা একটু বলেন। যারা ক্লাসগুলো দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মেনশন দিবেন যাতে অন্যরা দেখতে পারে। আর প্রতিনিয়ত আমাদের
পেজে ক্লাস হবে, আপনারা সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। কখন ক্লাস হবে এটা আমাদের আগে থেকে ঘোষণা দেওয়া হবে, অর্থাৎ আপনারা সেই সময়টায় ক্লাসে জয়েন থাকবেন। ওকে, তাহলে আমরা আর একটা লিখে দেখেন। দেখেন আমি বললাম বার্ডস অফ এ বার্ডস অফ এ birds of a feather, birds of a feather flock together. Birds of a same feather, birds of a same feather, birds of a same feather মানে একই ধরনের লোক বা একই গোয়ালের গরু। তাহলে birds of a same feather flock together। বলেন এই যে birds of a same feather এটা সাবজেক্টের জায়গায় বসেছে, তাহলে সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে তাহলে সেটা হবে কি নাউন ফ্রেজ। সাবজেক্টের জায়গায় কোনো ফ্রেজ বসলে সেটার নাম কি হবে নাউন ফ্রেজ। দেখেন আমি যদি বলি টু tell a lie, to tell a lie is a great sin, to tell a lie is a great sin। মিথ্যা কথা বলা একটা কি পাপ মহাপাপ। দেখেন ইজ হলো এই বাক্যের ভাগ, আর টু টেল এ লাই এটা কিন্তু একটা ফ্রেজ, কারণ টু টেল এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু কোনো বাক্য বা সেন্টেন্স গঠিত হয় না। নন ফাইনাইট ভার্ব দিয়ে গঠিত হয় একটা ফ্রেজ। তাহলে টু টেল এ লাই, এই টু টেল এ লাই হলো সাবজেক্ট, ইজ এ গ্রেট সিন। তাহলে দেখেন এইটা সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে ভাই তাহলে কি হবে নাউন ফ্রেজ হবে। এটা হলো একটা নাউন ফ্রেজ। আবার দেখেন আপনি চাইলে এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন। ইট ইজ এ গ্রেট সিন, এটা মহাপাপ। কোনটা মহাপাপ? মিথ্যা কথা বলা মহাপাপ। ওইখানে হতে পারে স্টিলিং দা মানি, হ্যাঁ স্টিলিং দা মানি, টাকা চুরি করা ইজ এ গ্রেট সিন। কি করা? টাকা চুরি করা একটা মহাপাপ, বা মিথ্যা কথা বলা একটা মহাপাপ, বা অন্য যে কোনো অপরাধের কথা বললাম, এখানে যদি ভার্ব আইএনজি অথবা ভার্বের ভি3 ফর্ম অথবা 2+ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু থাকে তাহলে এটা হবে ফ্রেজ। আর সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসানো হয় ওটা হবে নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের জায়গায় যদি আপনি মনে মনে একটা ইট আছে এটা কল্পনা করেন তাহলে অর্থটা মিলে যাবে। সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত হবেন যে এটা একটা নাউন ফ্রেজ। যেমন ইট ইজ এ গ্রেট সিন, কোনটা গ্রেট সিন? মিথ্যা কথা বলা একটা গ্রেট সিন। আরেকটা কোশ্চেন দেখেন, কোয়ালিফাইং ইন দা টেস্ট, qualifying in the test, qualifying in the test is not easy। এই যে ধরেন কোয়ালিফাইং ইন দা টেস্ট, পরীক্ষায় কোয়ালিফাই করা ইজ নট ইজি, খুব সহজ না। কোয়ালিফাই হলো ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ এটা একটা নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব থাকলে সেখানে কোনো ক্লজ সৃষ্টি হয় না, সেখানে হয় ফ্রেজ। তাহলে কোয়ালিফাইং ইন দা টেস্ট, পরীক্ষায় কোয়ালিফাই করা ইজ নট ইজি, খুব সহজ নয়। ভাইরা বোনেরা, পরীক্ষায় কোয়ালিফাই করা যদি খুব সহজ হতো তাহলে শীতের রাত্রে আমরা ল্যাবের ভিতর থেকে বের হয়ে কেউ ক্লাস করতাম না, কেউ ফোনের দিকে তাকিয়ে থাকতাম না, সবাই ল্যাবের ভিতরে ঘুমিয়ে থাকতাম শান্তিতে গরম ল্যাবের ভিতরে ঢুকে। তাহলে পরীক্ষায় কোয়ালিফাই করাটা ইজি না, অর্থাৎ কোয়ালিফাই করাটা ইজি না বলেই কষ্ট করে শীতের রাত্রে আমাদেরকে না ঘুমিয়ে থেকে ল্যাবের ভিতরে না থেকে আমাদেরকে এই ক্লাস দেখতে হচ্ছে, স্যারের কথা শুনতে হচ্ছে। যদি ইজি হতো তাহলে কিন্তু আমরা ঘুমিয়ে থাকতাম। তাই বলা হচ্ছে কোয়ালিফাইং ইন দা টেস্ট, এটা হলো বাক্যের সাবজেক্ট, ইজ নট ইজি। তাহলে এটা একটা নাউন ফ্রেজ, কারণ সাবজেক্টের জায়গায় বসেছে। আবার আমি কোয়ালিফাইং ইন দা টেস্ট এই পুরোটা জায়গায় যদি আমি একটা মনে মনে ইট কল্পনা করি, ইট ইজ নট ক্লিয়ার, এটা খুব ইট ইজ নট ইজি, এটা খুব সহজ নয়। ভাই কোনটা সহজ নয়? পরীক্ষায় কোয়ালিফাই করাটা। তাহলে ইট দ্বারা রিপ্লেস করলে যদি উত্তরটা ঠিক থাকে বা ইট দ্বারা রিপ্লেস করলে যদি অর্থটা সঙ্গতিপূর্ণ থাকে তাহলে সেই ফ্রেজটার নাম হবে নাউন ফ্রেজ। ক্লিয়ার কিনা একটু বলেন তো, ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ,
ভালো লাগছে ক্লাস, তাই মাশাআল্লাহ ক্লাস ভালো লাগছে। আরে আমাদের ক্লাস দেখছে এখন বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের শিক্ষক জগতের একজন মহান শিক্ষক, হ্যাঁ, অভিজ্ঞ শিক্ষক মোহাম্মদ মারুফ হোসেন স্যার। মারুফ হোসেন স্যার এখন আমাদের ক্লাস দেখছেন। আমরা তাকে ক্লাসে স্বাগত জানাই। সে আমাদের ক্লাস দেখছেন, একজন মহান শিক্ষক। হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের পেজে মারুফ স্যার এবং আমি প্রতিনিয়ত ইংলিশে ক্লাস হবে ইনশাআল্লাহ। নতুন একটা রুটিন হয়তো আপনারা পেয়ে যাচ্ছেন, প্রতিদিন সকালে ক্লাস হবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে যথেষ্ট পরিমাণে সার্ভিস দেওয়ার। আপনারা ক্লাসগুলো করবেন। মারুফ স্যার ম্যাথ ক্লাস নেবে, আমি ইংলিশ ক্লাস নিব। প্রতিনিয়ত ওই ক্লাসগুলো করতে থাকবে, নিয়মিত ক্লাস থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন নাউন ইন অ্যাপোজিশনটা একটু আমরা খেয়াল করি। নাউন ইন অ্যাপোজিশন কিন্তু একটু কঠিন একটা জিনিস, কারণ নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ এই দুটার ভিতরে কিন্তু মিলে যায়। এই দুইটা কিন্তু আলাদা করা, ফাইন্ড আউট করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। আমরা এখন অ্যাপোজিটিভ ফ্রেজ বা নাউন ইন অ্যাপোজিশনটা একটু আলোচনা করব। দেখেন অ্যাপোজিটিভ ফ্রেজ বা নাউন ইন অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিটিভ ফ্রেজ বা নাউন ইন অ্যাপোজিশন হলো কোন নাউন আগে সংজ্ঞাটা আমরা লিখি। কোন নাউন এর পরিচিতিমূলক বর্ণনা। কোন নাউনের পরিচিতিমূলক কোন বর্ণনা দিলে সেটা কি হয়? অ্যাপোজিটিভ হয়। বর্ণনা দেয় এমন শব্দগুচ্ছ, এমন কি বলেন? এমন শব্দগুচ্ছকে অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন বলে। অ্যাপোজিটিভ অথবা নাউন ইন অ্যাপোজিশন, অথবা কি নাউন ইন অ্যাপোজিশন বলে। তাহলে যে ফ্রেজ, হ্যাঁ, কোন নাউনের যে ফ্রেজ, এখানে হবে যে ফ্রেজ কোন নাউনের পরিচিতিমূলক বর্ণনা দিবে, হ্যাঁ, এমন শব্দগুচ্ছ, অর্থাৎ নাউনের পরিচিতিমূলক বর্ণনা দেয় এমন শব্দগুচ্ছ বা ফ্রেজকে বলা হবে কি? অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন। খেয়াল করেন, আমি বললাম মামুন my younger brother is very gentle boy। তাহলে আমি বললাম মামুন ইজ ভেরি জেন্টল বয়। মামুন হয় একজন খুবই ভদ্র বালক। মামুন ইজ ভেরি জেন্টল বয়, মামুন হয় একজন খুবই ভদ্র বালক। এটা হলো আমাদের মূল বাক্য, মামুন ইজ ভেরি জেন্টল বয়। কিন্তু এর মাঝখানে দেখেন আরেকটা ফ্রেজ, একাধিক শব্দ বা একটা শব্দ গুচ্ছ চলে এসেছে, সেটা হলো মাই ইয়ঙ্গার ব্রাদার, আমার ছোট ভাই। তাহলে এই লাইনটার অর্থ হলো মামুন আমার ছোট ভাই ইজ ভেরি জেন্টল বয়। অর্থাৎ এখানে কিন্তু ইয়ঙ্গার ব্রাদারটা কার পরে বসেছে? নাউনের পরে বসেছে। আর নাউনের পরে যদি নাউনকে পরিচয় প্রদান করে কোনো কিছু, অর্থাৎ নাউনের পরে বসে ওই নাউনকে যে শব্দগুচ্ছ পরিচয় প্রদান করে বা পরিচয় করিয়ে দেয়, ওই শব্দগুচ্ছকে বলা হয় অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন। অ্যাপোজিটিভ বা কি? নাউন ইন অ্যাপোজিশন। আমরা যদি বলি উই দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, উই দ্য স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি ইজ পিস লিভিং। দেখেন উই, এখানে আর দিতে হবে, উই দিছি তাহলে এখানে দিবেন আর, দ্য স্টুডেন্টস দিবেন উই আর পিস লিভিং, আমরা শান্তি প্রিয়। মূল বাক্যটা হলো উই আর পিস লিভিং, আমরা কি? শান্তি প্রিয়। কিন্তু মাঝখানে এসে গেছে উই
দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা। তাহলে কারা পিস লিভিং? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। অর্থাৎ এই যে উইকে পরিচয় দিচ্ছে কে? উই বলতে কাদেরকে বোঝাচ্ছে? উই বলতে আমরা ঢাকা শহরের সব লোককে বোঝাচ্ছি না। উই বলতে বাংলাদেশের সব লোককে বোঝাচ্ছি না। উই বলতে আমরা ওই ফার্মগেটের লোককে বোঝাচ্ছি না। উই বলতে আমরা আনন্দ সিনেমা হলের দর্শকদের বোঝাচ্ছি না। উই বলতে আমরা কিন্তু ওই নিউ মার্কেটের ক্রেতা বিক্রেতাদেরকে বোঝাচ্ছি না। উই বলতে আমরা বুঝাচ্ছি কাদেরকে? ঢাকা ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট গুলো পড়ে তাদেরকে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি পড়ে স্টুডেন্টকে এখানে বলা হচ্ছে উই। অর্থাৎ এখানে উই বলতে শুধু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টকে বলা হচ্ছে। তাহলে এই উই সম্পর্কে পরিস্থিতিমূলক বর্ণনা প্রদান করছে কে? দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এই দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি এটা হলো অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন। অ্যাপোজিটিভ বা কি? নাউন ইন অ্যাপোজিশন। আমি বললাম কি বলেন? সাকিব আল হাসান, সাকিব আল হাসান, সাকিব আল হাসান ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন of our team, the captain of our team is a good player. খেয়াল করেন, বলা হলো সাকিব আল হাসান ইজ এ গুড প্লেয়ার। সাকিব আল হাসান হয় একজন ভালো খেলোয়াড় বা ভালো প্লেয়ার। সাকিব আল হাসান ইজ এ গুড প্লেয়ার বা ভালো প্লেয়ার। এখন মাঝখানে যে আরেকটা দেখেন ফ্রেজ চলে এসেছে, দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম। তাহলে এই ক্যাপ্টেন অফ আওয়ার টিম মানে আমাদের খেলার টিমের ক্যাপ্টেন। তাহলে এই আমাদের খেলার টিমের ক্যাপ্টেন, এই ফ্রেজটা কার পরিচয় প্রদান করছে? সেটা হলো সাকিব আল হাসানের। তাহলে সাকিব আল হাসানকে পরিচয় প্রদান করে দিচ্ছে কে? দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম। এটা এই ক্যাপ্টেন অফ আওয়ার টিম এটা হলো অ্যাপোজিটিভ ফ্রেজ বা নাউন ইন অ্যাপোজিশন। অ্যাপোজিটিভ ফ্রেজ বা নাউন ইন অ্যাপোজিশন। অ্যাপোজিটিভ ফ্রেজ বা কি? নাউন ইন অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজ বা নাউন ইন অ্যাপোজিশন হলো নাউনের পরে যে শব্দগুচ্ছ বসে ওই নাউনের পরিস্থিতিমূলক বর্ণনা দেয়, ওই নাউনকে পরিচয় প্রদান করিয়ে দেয়। তাহলে নাউনের পরে বসে নাউনকে পরিচয় প্রদান করিয়ে দিলে সেটা হবে নাউন ইন অ্যাপোজিশন। এইবার নাউন ইন অ্যাপোজিশনের সাথে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজের একটা ঝামেলা তৈরি হয় বা একটা বিরোধ তৈরি হয় যে এটা অ্যাপোজিটিভ হবে নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এবার আসেন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটা আলোচনা করব। আমরা এবার অ্যাডজেক্টিভ ফ্রেজটা আলোচনা করি, কারণ আমাদের পরীক্ষায় কোশ্চেন আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে বেশি আসার সম্ভাবনা। অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে পরীক্ষায় কোশ্চেনটা বেশি আসে। তাহলে আমরা এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ আলোচনা করি। অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আমরা আজকে যেখানে শেষ করব ক্লাস, পরের দিন ক্লাস আমরা সেখান থেকে শুরু করব। দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো যে ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ যে শব্দগুচ্ছ কোনো নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। অতিরিক্ত তথ্য, আগেরটা ছিল পরিচয় প্রদান করে, পরিচয় প্রদান করতো, আর এটা হলো নাউনের পরে বসবে কিন্তু অতিরিক্ত কোনো তথ্য প্রদান করবে বা ওই নাউনের অতিরিক্ত কোনো তথ্য বর্ণনা করবে। ওই নাউনের অতিরিক্ত তথ্য দিবে, ওই নাউনকে বর্ণনা করবে। দেখেন সেটা হলো কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমি উদাহরণ দিই সরাসরি। দেখেন সরাসরি আমরা উদাহরণ দেই। দ্য ম্যান ইন ব্ল্যাক শার্ট is my brother, এখানে বলা হলো, দেখেন the man is my brother, লোকটি হয় আমার ভাই। লোকটি হয় কি? আমার ভাই। বলেন ইন হয় ইন ব্ল্যাক শার্ট। এই ব্ল্যাক শার্ট কি লোকটা
লোকটা তো ব্ল্যাক শার্ট না, যদি লোকটা ব্ল্যাক শার্ট হয়ে যেত তাহলে কিন্তু অ্যাপোজিটিভ হয়ে যেত। দেখেন অ্যাপোজিটিভ মানেই হলো অ্যাপোজিটিভ সমান সমান আপনি কি বলতে পারবেন, নাউন বলতে পারবেন, অ্যাপোজিটিভ সমান সমান নাউন বলতে পারবেন। কিন্তু এই যে ইন ব্ল্যাক শার্ট মানে কিন্তু কি না, দা ম্যান না, এই দা ম্যানকে চিনাই দিচ্ছে। যেমন ধরেন আমি আপনাদের কারোর একজনকে বললাম যে ওই বাইরে 10 জন লোক দাঁড়িয়ে আছে, ওই 10 জন লোকের মধ্যে থেকে আমার ভাইকে আপনি ডেকে নিয়ে আসবেন। এখন আপনি বাইরে চলে গেছেন, দেখেন যে 10 জন লোক আছে, কিন্তু স্যারের ভাই কোনটা, স্যারের মতো দেখতে চেহারা তো একজনেরও নাই, তাহলে স্যারের ভাই কোনটা হতে পারে? এখন আপনি তো কনফিউজ হয়ে গেছেন। এখন আপনি যদি যে কাউরে জিজ্ঞাসা করেন যে আপনারা স্যারের ভাই কে, তাহলে কেমন একটা হয়ে যায়। এখন আপনি আবার ফিরে আসলেন, স্যার আপনার মতো দেখতে তো ওখানে কেউ নাই, তাহলে আপনার ভাই আমি চিনবো কি করে? আমি কি 10 জনরে আপনার ভাই মনে করব? না। তাহলে আমি বলে দিলাম আপনি বাইরে যে দেখেন ওর ভিতরে কালো শার্ট পরা একটা লোক আছে, ওই যে 10 জন লোক, ওর ভিতরে কালো শার্ট পরিয়া পরে দাঁড়ানো একটা লোক আছে, ওই কালো শার্ট পরিত যে লোকটা, ওই লোকটাই আমার ভাই, আপনি ওকে ডেকে নিয়ে আসবেন। তাহলে এটা কিন্তু তার কি, হ্যাঁ দেখেন, তাহলে এই যে তার অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে তার সম্পর্কে, বা একটা অতিরিক্ত পরিচয় প্রদান করছে। কিন্তু দেখেন এই ম্যান সমান কিন্তু এটা বলা যাবে না। যদি এইটা সমান এটা বলা যেত তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ না হয় কি হতো, অ্যাপোজিটিভ ফ্রেজ হতো। যেমন আমরা উই বলতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টকে বুঝাচ্ছি, কিন্তু দা ম্যান বলতে কিন্তু এখানে আমি এখানে উই না দিয়ে আমি বললাম উই। আমি যদি এখানে দা, ধরেন এখানে দা ম্যান, আমি দা ম্যান সমান সমান কি ইন দা ব্ল্যাক শার্ট লিখতে পারবো? পারবো না। তাহলে এইটা সমান যদি এটা হয় তাহলে সেটা ফ্রেজ পজিটিভ হয়ে যায়, কিন্তু এটা সমান এটা না হয় যদি ভিন্নতা হয়, আলাদা হয়, তাহলে সেটা হবে কি পজিটিভ না হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজের জায়গায় কিন্তু কখনো কি করা যায় না, ইট দ্বারা রিপ্লেস করা যায় না। এখন আমি যদি এখানে লিখি ইট, আমি যদি এখানে লিখি ইট দা ম্যান ইট ইজ মাই ব্রাদার, এই লোকটির এটা হয় আমার ভাই, এই কথাটা শুনলেই তো আপনারা কি না কি ভাববেন যে লোকটার এটা, হ্যাঁ লোকটার এটা, লোক দি ম্যান লোকটার, ইট ইজ মাই ব্রাদার লোকটার এটা হয় আমার ভাই। ভাই এটা কি কখনো অর্থের সাথে মিলে না। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের জায়গায় যদি আপনি ইট বসান তাহলে অর্থটা মিলবে না, কিন্তু নাউন ফ্রেজ বা নাউন ক্লজের জায়গায় যদি আপনি ইট বসিয়ে দেন তাহলে কিন্তু অর্থ মিলবে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের জায়গায় কখনো ইট বসানো যাবে না। আমি আরেকটা বাক্য লিখি, দা ম্যান উইথ এ ব্যাগ, দা ম্যান উইথ এ ব্যাগ ইজ এ বিগার। দা ম্যান উইথ এ ব্যাগ বা উইথ দা ব্যাগ, যে কোনটা লিখেন, দা ম্যান উইথ এ দা ব্যাগ, এই যে উইথ দা ব্যাগ আমি বললাম দা ম্যান ইজ এ বিগার, লোকটি হয় একজন ভিক্ষুক। দা ম্যান ইজ এ কি, দা ম্যান ইজ এ বিগার, লোকটি হয় একজন কি ভিক্ষুক, লোকটি ভিক্ষুক। এখন এইখানে বললাম উইথ দা ব্যাগ, বলেন এই উইথ দা ব্যাগ, তাহলে ধরেন বাইরে আমি আবার বললাম যে লোক বাইরে একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে, ভাই আপনি একটু যান যে ভিক্ষুককে 10টা টাকা দিয়ে আসেন। আপনার কাছে 10টা টাকা দিয়ে বললাম যে ভাই বাইরে একটা ভিক্ষুক দাঁড়িয়ে আছে, আপনি 10টা টাকা দিয়ে আসেন। এখন বাইরে দেখলেন যে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, তাহলে আপনি ফিরে এসে বললেন স্যার আপনি তো 10টা টাকা ভিক্ষুককে দিতে বলেছেন, কিন্তু লোক তো অনেকগুলো, তাহলে ভিক্ষুক কোনজন আমি চিনবো কি করে? এইবার আমি বলে দিলাম ভাই আপনি যে দেখেন একটা লোকের হাতে একটা ব্যাগ আছে, হ্যাঁ একটা লোকের হাতে একটা কি আছে, ব্যাগ আছে, ওই যে ব্যাগ আছে যে লোকটার, ওই লোকটাই হচ্ছে ভিক্ষুক। তাহলে ওই যে এই নাউনকে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে ওই নাউনকে চেনার সহযোগিতা করছে। তাহলে দা ম্যান, আমি যদি উইথ দা ব্যাগ, ব্যাগ সাথে আছে যে লোকটার, যে লোকটার ব্যাগ সাথে আছে এই কথাটা যদি আমি বলে না দিতাম তাহলে কিন্তু ও কাকে টাকাটা দিবে, ভিক্ষাটা দিবে, এটা কিন্তু ও ফাইন্ড আউট করতে পারতো না। তাহলে এই উইথ দা ব্যাগ এটা কিন্তু একটা কি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এখানে আপনি দেখেন ইট দ্বারা আপনি রিপ্লেস করতে পারবেন ইট, দা ম্যান ইট ইজ এ বিগার, লোকটির এটা ভিক্ষুক, লোকটির এটা ভিক্ষুক, এটা কখনো হয়, লোকটি ভিক্ষুক লোকটির এটা ভিক্ষুক কখনো হতে পারে না। তার মানে এই অ্যাডজেক্টিভ ফ্রেজের জায়গায় ইট বসালে এটা অর্থ সঙ্গতিপূর্ণ হবে না। কথা ক্লিয়ার কিনা একটু বলেন। যারা যারা ক্লাস করছেন একটু অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি যে একটা কোশ্চেন দিই, আপনারা তো শুধু দেখছেন,
এবার আমি একটা কোশ্চেন দিব, দেখেন the pupil in the room, the pupil in the room stood stood up stood up to greet stood up to greet him। হ্যাঁ, লোকজন ইন দা রুম, লোকজন রুমের ভিতরে যে লোকগুলো ছিল তারা উঠে দাঁড়িয়েছিল তাকে অভিবাদন জানানোর জন্য। টু স্টুড আপ, উঠে দাঁড়িয়েছিল। টু গ্রিট হিম, তাকে কি করার জন্য? অভিনন্দন বা অভিনন্দিত করার জন্য। হ্যাঁ, তাকে স্বাগত জানানোর জন্য। তাহলে বলেন, এই যে ইন দা রুম, এটা কোন ফ্রেজ? এক নম্বর হলো নাউন ফ্রেজ, বি নাম্বার হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যানসার করেন তো, এই দুটোর ভিতরে অ্যানসার করেন। ইন দা পিপল ইন দা রুম, ইন দা রুম কোন ফ্রেজ? সবাই একটু অ্যানসার করেন তো। এ হবে নাকি বি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে নাকি নাউন ফ্রেজ হবে? বলেন। দা পিপল ইন দা রুম, হ্যাঁ সুমি, হ্যাঁ খুব অ্যাক্টিভ। ও যেখানেই আমি ক্লাস নিব না কেন, ঘুরে ফিরে আমার ক্লাস যেখানে যাবে সেখানে। গুড, ওর জন্য অনেক দর হইলো। ওর জন্য একটা পুরস্কার দেওয়া হবে, ওর একটা বই দেওয়া হবে। আমি যখন গাজীপুরে ক্লাস নিতে যাই তখন ওকে একটা বই দেওয়া হবে। খুব অ্যাক্টিভ, আমি ক্লাসে ঢুকলেই ও সেই ক্লাসে জয়েন করবে, সে যে পেজেই হোক। গুড, এরকম স্টুডেন্ট দরকার আমাদের। খাদিজা তুজোর অ্যানসার করেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। গুড। আর যারা আছেন একটু বলেন। দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন? কারণ এখানে পিপল বলতে, এখানে আবার দেখেন পিপল সমান সমান ইন দা রুম, এটা কিন্তু কখনো বলা যাবে না। পিপল সমান সমান ইন দা রুম যদি লেখা যেত তাহলে কিন্তু এটা পজিটিভ ফ্রেজ হয়ে যেত। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ পিপল সমান সমান ইন দা রুম না, বলা হচ্ছে যে পিপল লোকজন। এই কোন লোকজনগুলো উঠে দাঁড়িয়েছিল? বাইরে রাস্তায় যে লোকজনগুলো ছিল সেই লোকজনগুলো, নাকি নিউ মার্কেটের লোকজনগুলো, নাকি ফার্ম গেটের রাস্তায় যে লোকজন ছিল সেইগুলো, নাকি বিমানবন্দরের লোকগুলো, নাকি বাস স্ট্যান্ডের লোকগুলো, নাকি ট্রেন স্ট্যান্ডের লোকগুলো? কোন লোকগুলো? হ্যাঁ, কোন লোকগুলো না, যে লোকগুলো রুমের ভিতরে বসা ছিল সেই লোকগুলো লোকটাকে দাঁড়িয়ে। ধরেন এখন একটা অনুষ্ঠান হবে, ধরেন আপনারা ধরেন ঢাকা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে একটা বড় ধরনের কোন একটা অনুষ্ঠান হবে, আমাদের প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা মহোদয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাহলে আমাদের মতো আমজনতারা আপনারা সবাই আছেন। এইবার আমরা বসে আছি নির্দিষ্ট টাইমে, আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি রুমের ভিতরে প্রবেশ করলেন। রুমের ভিতরে প্রবেশ করলে কারা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালো? আমরা যারা রুমে ছিলাম তারাই, অন্য লোক না। তাহলে এখানে যারা রুমের ভিতরে ছিল সেই লোকগুলোই কিন্তু অভিনন্দন বা অভিবাদন জানিয়েছিল কাকে? উপদেষ্টা মহোদয়কে। তাহলে এখানে ইন দা রুম কোন লোকগুলো? যে লোকগুলো রুমে ছিল সেই লোকগুলো। কথা বুঝছেন? তাহলে এই যে এই ফ্রেজটার নাম হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাডজেক্টিভ ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। আপনি যেহেতু এখানে বলেন দা পিপল, লোকগুলোর এটা উঠে দাঁড়িয়েছিল, লোকগুলোর এটা উঠে দাঁড়িয়েছিল অভিবাদন জানানোর জন্য। এই কথাটা শুনলেই তো কেমন যেন একটা হ্যাঁ অস্বাভাবিক একটা লাগে। তাহলে দেখেন এইটা কিন্তু কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ কখনো ইট দ্বারা রিপ্লেস করা যাবে না। অর্থাৎ যেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে ওইখানে যদি আপনি ইট বসান ওইটা কখনো অর্থপূর্ণ হবে না। এবার ভাই আমার কথা হলো, ভাই আমার মাথার ব্রেন এত ভালো না, আমি এত কিছু মনে রাখতে পারবো না, এত বকবকানি আমার মাথায় ঢুকবে না। আপনি আমাকে সংক্ষেপে ছোট্ট করে একটা কথা বলেন, একটা ছোট্ট একটা হোমিওপ্যাথিক ওষুধের মতো এক ফোঁটা ওষুধ আমাকে খাওয়াই দিন, আমার এক ফোঁটায় জ্বর সারবে। আমি অ্যালোপ্যাথিক ওষুধের মতো 10টা 20টা ট্যাবলেট খেতে পারবো না, আমার গলায় আটকে যায়। আপনি এক ফোঁটা ওষুধ দেন, যে এক ফোঁটা ওষুধের মাধ্যমে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজটা চিহ্নিত করতে পারবো। ভাই সেই এক ফোঁটা ওষুধ, এক কথার উত্তর, একবার সংক্ষিপ্ত যে টেকনিকটা সেটা হলো, আপনি যদি দেখেন ঠিক নাউন বা প্রোনাউনের ইমিডিয়েট পরেই কোনো ফ্রেজ আছে, সেটা অধিকাংশ সময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়। আর আপনাদের পরীক্ষায় অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকেই কোশ্চেন আসবে, অ্যাপোজিটিভ থেকে সাধারণত কোশ্চেন আসে না। অ্যাপোজিটিভটা নিয়ে আপনাদের খুব বেশি মাথা ঘামানো লাগবে না, কারণ পরীক্ষায় আসে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব প্লাস, এই অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ প্লাস। তাহলে নাউন বা প্রোনাউনের ঠিক পরেই যে ফ্রেজটা বা ক্লজটা থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন এখানে নাউনের ঠিক পরে ছিল, নাউনের ঠিক পরে ছিল, নাউনের ঠিক পরে ছিল। তার মানে আমি আগের গুলো যদি মনে নাও রাখতে পারি,
আমি মনে করব নাউনের বা প্রোনাউনের ঠিক পরেই যে, কারণ নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে যে ওয়ার্ডটা, সেই যে ফ্রেজটা, সেই ফ্রেজটা কিন্তু নাউনের ঠিক পরেই থাকতে হবে। দূরে থাকলে কিন্তু কি করা যায় না, মডিফাই করা যায় না। বিরক্ত করতে গেলে আপনি যদি কাউকে বিরক্ত করেন, তাহলে কিন্তু তার পাশে থেকেই বিরক্ত করতে হবে, দূরে থেকে কিন্তু বিরক্ত করা যায় না। এইরকম অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু অ্যাডজেক্টিভের পাশেই থাকবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের থেকে দূরে থেকে কিন্তু দোষ গুণ করা যায় না। হ্যাঁ, দোষ গুণ, হ্যাঁ, তারপরে তাকে বিরক্ত করতে গেলে, তাকে ভালো করতে গেলে, তাকে সেবা যত্ন করতে গেলে কিন্তু তার পাশাপাশি থাকতে হয়। ভালোবাসতে গেলে তার পাশে থাকতে হয়। দূর থেকে কিন্তু যত্ন, ভালোবাসা, গুণগান কিছু গাইলে হয় না, কাছেই থাকতে হয়। তাহলে যে ফ্রেজটা নাউন বা প্রোনাউনের গুণগান গাইবে, দোষ গুণ বলবে, সে কি নাউন প্রোনাউনের পাশে থাকবে না দূরে থাকবে? অবশ্যই পাশে থাকতে হবে। তাহলে নাউন বা প্রোনাউনের ইমিডিয়েট পরেই যে ফ্রেজটা বা ক্লজটা করে দেখবেন, ওইটা আপনারা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্সার করে দিবেন। কারণ অ্যাপোজিশনের থেকে প্রশ্ন খুব বেশি আসে না, প্রশ্ন আসে অ্যাডজেক্টিভের থেকে। আর আপনাদের আসলেও অ্যাডজেক্টিভ হবে, এটাই আসবে। আমার কথা ক্লিয়ার কিনা একটু বলেন। স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে আমার, গুড শুনি। খুব মানে বক্ত একটা আপু আমাদের। আমি যেখানে ক্লাস করতে যাবো সেখানে, হ্যাঁ, আমি ওকে প্রতিনিয়ত ক্লাসে দেখি এবং ভবিষ্যতেও দেখতে চাই ইনশাআল্লাহ। তাহলে বলেন অ্যাডজেক্টিভ ফ্রেজ চিহ্নিত করার লাস্টের টেকনিকটা আপনাদের মনে থাকবে কি না? অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরে থাকলে আপনারা অ্যান্সার করে দিতে পারবেন, কারণ অ্যাপোজিটিভটা প্রশ্নের পরীক্ষা আসে না। আর আপনাদের নিবন্ধন প্রাইমারি এগুলোতে অ্যাপোজিটিভের কোশ্চেন দিবে না, এগুলো দিলে বিসিএস এ দিতে পারে। আপনাদের অ্যাপোজিটিভ থেকে নিবন্ধন প্রাইমারিতে আসার কোনো সম্ভাবনা নাই, আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজটাই আসবে। অর্থাৎ নাউনের পরে থাকলে কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ, কখন অ্যাপোজিটিভ, এটা নিয়ে আপনাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই। আপনার নাউনের পরে থাকলেই প্রশ্ন আসলে ওটা আপনারা অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার করে দিন। কথা বুঝছেন কিনা? গুড। তাহলে আমরা অ্যাপোজিটিভ ফ্রেজটা শেষ করলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ শেষ করলাম। এবার আমরা ভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ এটা একটু আলোচনা করব। আর বাকি ফ্রেজগুলো পরীক্ষা আসে না, একটা দুটো উদাহরণ দেখিয়ে দিব। তার মানে আজকে আমরা ফ্রেজটা ইনশাআল্লাহ ভালোভাবে শেষ করে যাব। এর পরের দিন আমরা ক্লাসটা, আগামী দিন হোক বা এর পরের দিন হোক, আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। ক্লাসটা যারা করছেন একটু শেয়ার করে দিবেন, যেন আপনাদের ফ্রেন্ড, স্যার আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার নেক ইচ্ছা পূরণ করে। হ্যাঁ, ইনশাআল্লাহ করবে। দেখেন এটা হলো ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ বা গ্রুপ ভার্ব। দেখেন ভার্ব ফ্রেজ, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, এই তিনটা কিন্তু সেম। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব আর ভার্ব ফ্রেজ, এগুলো কিন্তু অনেকটা সেম। দেখেন ভার্ব ফ্রেজটা কেমন, যেমন আমি এখানে কয়েকটা বাক্য লিখছি, বাক্যগুলো সবগুলো বিগত সালে পরীক্ষায় এসেছে, একটু দেখেন। she looks after she looks after her mother, he looks after her mother। দেখেন looks after, এখানে বললাম she takes after her mother, she takes after her mother। দুইটাই কোশ্চেন বিভিন্ন পরীক্ষা বিগত সালে এসেছে। আমি বললাম the police are looking into the case, the police are looking into the case, look into, খেয়াল করেন বললাম looking into the case। খেয়াল করেন এখানে বলা হয়েছে she looks after, আরেকটা লিখি she makes after her mother, she makes after her mother। খেয়াল করেন এই বাক্যগুলো একটু খেয়াল করেন, বিগত সালে এগুলো পরীক্ষা এসেছে। এইগুলো শিখলে আমাদের কিন্তু ভার্ব ফ্রেজ ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। দেখেন ভার্ব ফ্রেজ হলো একটা ভার্বের সঙ্গে একটা প্রিপজিশন বসে যখন নতুন আর একটা অর্থ প্রদান করবে। দেখেন লুক মানে দেখাশোনা করা, লুক মানে কি তাকানো, লুক মানে কি, লুক মানে মূলত তাকানো বা দেখা, কিন্তু লুক আফটার মানে দেখাশোনা করা। লুক আফটার মানে কি, দেখাশোনা করা। যেমন
she looks after her mother, এই লুক আফটার মানে দেখাশোনা করা, সে তার মাকে দেখাশোনা করে, সে তার মাকে কি করে, দেখাশোনা করে। তাহলে লুক আফটার এটা হলো ফ্রেজাল ভার্ব বা ভার্ব ফ্রেজ। দেখেন she takes after her mother, এই বাক্যের অর্থ হলো সে তার মায়ের মতো দেখতে, সে তার মায়ের মতো মানে তার চেহারা তার মার মতো হয়েছে ঠিক, এটা বোঝাচ্ছে। she takes after her mother, সে তার মায়ের মতো দেখতে। takes after একটা ফ্রেজাল ভার্ব বা একটা গ্রুপ ভার্ব। কথা ক্লিয়ার কিনা বলেন সরণি সুমি, খুব কমেন্ট করেন। খাদিজাতু জোহরা কই গেছে, নো পারফেক্ট, মঞ্জুর বিসিএস ক্যাম্পেইনার, সুলতানা বেগম, হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন আমাকে। ফাতেমা আক্তার, সবাই শুনছেন? হ্যাঁ দেখেন পুলিশ, তাহলে দা পুলিশ আর লুকিং ইনটু, লুক, লুক ভার্বের সাথে যখন আফটার যুক্ত হয়েছিল তখন অর্থ হয়েছিল দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা, কিন্তু লুক ইনটু, লুকের পরে ইনটু যখন দেওয়া হয়েছে তখন আর দেখাশোনা করা না, তখন হয়েছে খোঁজা, হ্যাঁ বা তদন্ত করা, তখন হয়েছে কি তদন্ত করা। দা পুলিশ আর লুকিং ইনটু দা কেস, লুক ইনটু মানে কি তদন্ত করা। তাহলে পুলিশ কি করছে, কেসটির তদন্ত করছে। এবার দেখেন she makes after her mother, makes after মানে পিছনে পিছনে যাওয়া, makes after মানে কি পশ্চাৎ অনুসরণ করা, পিছনে পিছনে যাওয়া। ধরেন তার মা আগে আগে হাঁটছে, মেয়েটি মায়ের পথ অনুসরণ করে মার পিছনে পিছনে হাঁটছে। তাহলে she makes after her mother মানে সে তার মায়ের পিছনে পিছনে হাঁটছে, মাকে অনুসরণ করছে। খুব ভালো বুঝতে পারছি, ওকে থ্যাংক ইউ খাদিজাতুল জোহরা। খেয়াল করেন তাহলে এই যে লুক আফটার, তাহলে যে কোনো প্রিপজিশন আপনারা যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব পড়েন, এই ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব বা ভার্ব ফ্রেজটাই এইগুলোই হলো ভার্ব ফ্রেজ। তার মানে একটা ভার্বের সাথে একটা প্রিপজিশন বসে একটা নতুন একটা অর্থ দেয়। ক্লিয়ার কিনা বলেন? তাহলে এই বাক্যটা দিয়ে এই লুকস আফটার এর নিচে আন্ডারলাইন করে বলা থাকবে এটা কোন ধরনের ফ্রেজ। নিচে অপশনে থাকবে নাউন ফ্রেজ, অপশনে থাকবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অপশনে থাকবে ভার্ব ফ্রেজ, অপশনে থাকবে অ্যাডভার্ব ফ্রেজ। আপনাকে অ্যানসার করতে হবে কি ভার্বের সঙ্গে প্রিপজিশন যুক্ত হলে অবশ্যই এটা ভার্ব ফ্রেজ হয়, অন্য কোনো ফ্রেজ হতে পারে না। এবার আমরা অ্যাডভার্ব ফ্রেজটা শিখবো। অ্যাডভার্ব ফ্রেজটাও খুব ইম্পর্টেন্ট, আর বাকি যেগুলো আছে ওগুলো আমি আলোচনা করব, কিন্তু ওগুলো বেশি কঠিনও না আবার বেশি ইম্পর্টেন্টও না। দেখেন এবার আসেন অ্যাডভার্ব ফ্রেজ। আজকে আমরা ভার্ব ফ্রেজটা শেষ করে দিব। অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হলো যে ফ্রেজটা অ্যাডভার্বের মতো কাজ করে, যে ফ্রেজটা কার মতো কাজ করে, অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে অ্যাডভার্বের মতো কাজ করলে সেই ফ্রেজটার নাম হবে কি অ্যাডভার্ব ফ্রেজ। খেয়াল করেন আমি বললাম হি ওয়ার্কস উইথ অল সিনসিয়ারিটি, উইথ অল সিনসিয়ারিটি এটা এসেছে 37 বিসিএস অর্থাৎ 37তম বিসিএস এর একটা কোশ্চেন। 37তম বিসিএস এই কোশ্চেনটা আসার পর থেকে প্রাইমারি নিবন্ধন, বিভিন্ন নন ক্যাডার 11 থেকে 20 গ্রেড জব বিভিন্ন জায়গায় একাধিকবারই কোশ্চেনটা রিপিট হয়েছে। তাহলে হি ওয়ার্কস উইথ অল সিনসিয়ারিটি। খেয়াল করেন এখন ভার্বের পরে কিন্তু অবজেক্টও বসে, ভার্বের পরে কিন্তু অ্যাডভার্বও বসে। তার মানে ভার্বের ঠিক পরেই কিন্তু কখনো নাউন ফ্রেজও বসে, কখনো অ্যাডভার্বও ফ্রেজে বসতে পারে। তাহলে ভার্বের পরে যদি কোনো, যেমন নাউন প্রোনাউনের পরে ফ্রেজ থাকলে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেছি। নাউন প্রোনাউনের পরে থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু ভার্বের পরে থাকলে আমরা নাউন ফ্রেজও বলতে পারবো, অ্যাডভার্ব ফ্রেজও বলতে পারবো। এখন কখন আমরা নাউন ফ্রেজ বলবো আর কখন অ্যাডভার্ব ফ্রেজ বলবো খেয়াল করেন। আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে যদি উত্তর পাই তাহলে ওই উত্তরটা হবে নাউন ফ্রেজ, ওই উত্তরটা কি হবে নাউন ফ্রেজ। কিন্তু ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই ওই উত্তরটা হবে অ্যাডভার্ব
ফ্রেজ। ওই উত্তরটা কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। খেয়াল করেন, হি ওয়ার্কস, সে কাজ করে, সে কি কাজ করে, উইথ অল সিনসিয়ারিটি উত্তর হয় না। আমি যদি বলি সে কাকে কাজ করে, উইথ অল সিনসিয়ারিটি কে হবে না। কিন্তু আমি যদি বলি সে কিভাবে কাজ করে, উইথ অল সিনসিয়ারিটি, তার সকল সিনসিয়ারিটি দিয়ে, তার সকল মনোযোগ, পূর্ণ মনোযোগ দিয়ে। আমরা বলি না, এই পরীক্ষা চলে আসছে, মনোযোগ দিয়ে একটু পড়াশোনা কর। কি দিয়ে পড়াশোনা কর? মনোযোগ দিয়ে। কিভাবে? মনোযোগ সহকারে। তাহলে সে কাজটা কিভাবে করেছে? উইথ অল সিনসিয়ারিটি। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাহলে এটা হবে একটা অ্যাডভার্ব ফ্রেজ। আবার খেয়াল করেন, উইথ অল সিনসিয়ারিটি কি ব্যক্তি না কাজ? ভাই কাজটা মনোযোগ সহকারে করে নাকি সে লোকটা মনোযোগ সহকারে? সে লোকটা কিন্তু কখনো মনোযোগ সহকারে না, কাজটা করে মনোযোগ সহকারে। তাহলে ভার্বকে মডিফাই করলে সেই ওয়ার্ডটা হয় অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করলে সেই ওয়ার্ডটা কি হয়? অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন বাদে বাকি যে 6টা পার্টস অফ স্পিচ আছে, অর্থাৎ অ্যাডভার্ব ভার্বকে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে, অ্যাডভার্ব প্রিপজিশনকে, অ্যাডভার্ব কনজাংশনকে, অ্যাডভার্ব ইন্টারজেকশনকে, বাকি 6টা পার্টস অফ স্পিচকে মডিফাই করে। এমনকি অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে। তাহলে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ। আসেন আমরা আরেকটা কোশ্চেন দেখি। হি ইজ ইন দা রুম। দেখেন আগে আগে আমরা একটা ইন দা রুম পড়েছিলাম, দা পিপল ইন দা রুম। ওই ইন দা রুমটা পিপল নামক একটা নাউনের পরে বসার কারণে ওইটা হয়েছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু এখানে হি ইজ ইন দা রুম, ভাই এটা কিন্তু নাউনের পরে, প্রোনাউনের পরে বসি নাই, এটা বসেছে কোথায়? একটা অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বের জায়গায়। তাহলে ভার্বের পরে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে আমাদের কি করতে হবে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে আগে। দেখেন, সে কি রুম হয়? কোনো ব্যক্তি কি রুম হইতে পারে? না, কোনো ব্যক্তি কখনো রুম হবে না। সে কাকে? সে রুমকে। সে কাকে ভালোবাসে? সে রুমকে ভালোবাসে। হয় রুমকে কেউ ভালোবাসতে পারে? পারে না। তাহলে হি ইজ ইন দা রুম, এই ইন দা রুমটা নাউন ফ্রেজ হবে না, কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইনি, তাহলে নাউন ফ্রেজ হবে না। তাহলে কি হবে? এবার প্রশ্ন করব আমি, সে কোথায়? ইন দা রুম। সে এখন কোথায়? ইন দা রুম, রুমের মধ্যে। এই সে কোথায় আছে? কোন জায়গায় আছে? স্যার রুমের মধ্যে আছে। কোথায় স্যার? সে কোথায় আছে খুঁজেন তো। স্যার খোঁজা লাগবে না, সে রুমের মধ্যে আছে। এই যে সে কোথায়, কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আর এটা একাধিক শব্দ, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে হি ইজ ইন দা রুম, এটা কোন ধরনের ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। স্যার সে এখন রুমে, সে এখন কোথায়? সে এখন রুমে, একটা অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, আরেকটা বাক্য দেখেন, দে আর লিভিং, দে আর লিভিং আন্ডার the open sky, under the open sky, they are living under the open sky। বলেন under the open sky, খোলা আকাশের নিচে, they are living, তারা বসবাস করিতেছে। কোথায়? under the open sky, খোলা আকাশের নিচে। এই অনেকে দেখবেন রাত্রিবেলায় ওই রেল লাইনের পাশে শুয়ে থাকে, ওই রাস্তায় শুয়ে থাকে, খোলা আকাশের নিচে। বলেন আন্ডার দ্য ওপেন স্কাই, এটা কোন ধরনের ফ্রেজ? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ নাকি ভার্ব ফ্রেজ? অ্যানসার করেন। বিগত সালের কোশ্চেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো বুঝছি স্যার, গুড। বুঝবেন ইনশাল্লাহ, এমন এমন টেকনিক দিয়ে বুঝাবো পানির মতো হয়ে যাবে গ্রামার গুলো। গ্রামার কিসের মতো হয়ে যাবে? পানির মতো হয়ে যাবে। পানি। গ্রামার কার মতো হবে বলেন? গ্রামার হবে পানির মতো। বলেন দে আর লিভিং আন্ডার দা ওপেন স্কাই। হ্যাঁ, আমাদের মারুফ স্যার এবং আমার দুইজনের সমন্বয়ে আমরা খুব শীঘ্রই 47তম বিসিএস এর একটা পিলি শর্টকট চালু করতে যাচ্ছি, এবং আগামীকাল সকাল 7টায় মারুফ স্যার
প্রথম উদ্বোধনী ম্যাথ ক্লাসটা নিবে, আপনারা জয়েন করবেন। আশা করি খুব অল্প সময় ম্যাথ আর ইংলিশের এরকম শর্ট শর্ট টেকনিকের মাধ্যম দিয়ে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে, আগামীকাল প্রথমে মারুফ স্যার ম্যাথ ক্লাস নিবে এই পেজে সকাল 7টায়, আর আমি সোমবারে না মঙ্গলবারে সকাল 7টায় ইনশাল্লাহ বেঁচে থাকলে ক্লাস নিব। অর্থাৎ আপনারা যুক্ত থাকবেন এই পেজের সাথে, আপনার ক্লাস করতে করতে আমার পড়া মুখস্থ হয়ে যায় ইনশাল্লাহ যাবে। খেয়াল করেন, হ্যাঁ আমাদের সুমি অ্যানসার করেছে নাউন ফ্রেজ, এই দে আর লিভিং আন্ডার দ্য ওপেন স্কাই। এই খেয়াল করেন, আপনি ভার্বের পরে ফ্রেজ আছে, ভার্বের পরে যদি ফ্রেজ থাকে তাহলে নাউনও হতে পারে অ্যাডভার্বও হতে পারে, শুধু নাউন বলা যাবে না, কারণ ভার্বের পরে নাউন অবজেক্টও থাকে অ্যাডভার্বও থাকে। যদি নাউনের ভার্বের পরে অবজেক্ট থাকে ওই অবজেক্টটা কোন ফ্রেজ হয়? অবজেক্ট হয় নাউন ফ্রেজ। কিন্তু অ্যাডভার্ব যদি থাকে ভার্বের পরে অবজেক্টটা থেকে অ্যাডভার্ব থাকে, ওই অ্যাডভার্বটা কিন্তু আর নাউন ফ্রেজ হয় না, ওটা অ্যাডভার্ব ফ্রেজ হয়। তাহলে খেয়াল করেন, দে আর লিভিং, তাহলে আমি বলেছি ভার্বের পরে যদি ফ্রেজ থাকে তাহলে আন্দাজে আনসার করা যাবে না, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন? দে আর লিভিং, তারা কোথায় বাস করে, তারা কি বাস করিতেছে, ভাই তারা কি বাস করিতেছে, উত্তর কি হয়? হয় না। তারা কাকে বাস করিতেছে, এই কাকে বাস করা যায় আবার? কাকে কি কোনোদিন বাস করা যায়? যায় না। তাহলে তারা কি বাস করছে, তারা কোথায় বাস করছে, কি কাকে বাস করছে, কি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না, উত্তর পাওয়া যায় না। আমাদের তানিয়া একটা লিখেছে অ্যাডভার্ব ফ্রেজ, আমরা দেখি এবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর না পেলেই আমরা ধরে নিব এটা অ্যাডভার্ব ফ্রেজ হবে। তাহলে আমরা একটু প্রমাণও করব, হ্যাঁ আমরা একটু প্রমাণ করব কি দিয়ে, কোথায়, কিভাবে, কখন, কেন, এই সাইটটার যে কোনো একটা দিয়ে যদি মিলে যায়, যেমন দে আর লিভিং, তারা বাস করিতেছে, কোথায় বাস করতেছে? আন্ডার দা ওপেন স্কাই, খোলা আকাশের নিচে। কোথায় বাস করছে? তারা কোথায় বাস করছে? স্যার তারা খোলা আকাশের নিচে বাস করে, তাদের নদীর ভাঙনে বাড়িঘর সব নদীতে ভেঙে চলে গেছে, তারা বাস করে কোথায় এখন? তারা এখন বাস করে খোলা আকাশের নিচে, কারণ তাদের বাড়িঘর নদীতে ভেঙে চলে গেছে, তারা এখন খোলা আকাশের নিচে বাস করে। তারা কোথায় বাস করছে? তারা খোলা আকাশের নিচে। তাহলে কোথায়, কিভাবে, কখন, কেন তারা প্রশ্ন করলে অ্যাডভার্ব ফ্রেজ। এই কোন ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। ক্লিয়ার কিনা বলেন? সুমি এবার কি ক্লিয়ার হয়েছে? He ran with great speed. With কি বলেন? With great speed. With great speed. He ran with great speed. 40তম বিসিএস এর কোশ্চেন। তার মানে আমরা দেখছি যে অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে। এই বিসিএস পরীক্ষায় অ্যাডভার্ব ফ্রেজ থেকে কোশ্চেন গুলো বেশি এসেছে। হি ran with great speed, বলেন হি উইথ গ্রেট স্পিড এটা কোন ফ্রেজ? সবাই, আমি আশা করি সবাই পারবেন। উইথ গ্রেট স্পিড 40তম বিসিএস এর কোশ্চেন, 40তম বিসিএস এর কোশ্চেনটা এসেছে। আরেকটা কোশ্চেন এসেছে, সেটা আমরা দেখি। স্ট্রাইক, স্ট্রাইক while, strike while the iron is hot. এটা ক্লজ, এটা এটা আমরা ক্লজ, এটা ক্লজ, এইটা এসেছে, এটাও বিসিএস এর কোশ্চেন। এটা হলো 38তম বিসিএস এর কোশ্চেন, এটা হলো 38তম বিসিএস এর কোশ্চেন, উপরটা হলো 40তম বিসিএস এর কোশ্চেন। বলেন, অ্যানসার করেন। হ্যাঁ, খাদিজা তো জোর অ্যানসার করেছে, তিনি বলেছেন যে অ্যাডভার্ব ফ্রেজ। সুমি অ্যানসার করেছেন সে কিভাবে দৌড়ালো। তানিয়া আক্তার, গুড। তানিয়া আক্তার, হ্যাঁ সে তো ব্যাখ্যা সহকারে বলে দিয়েছে, গুড। সে কিভাবে দৌড়াচ্ছে, তানিয়া আক্তার ব্যাখ্যাটা সুন্দর লেগেছে। ফাহমিদ আক্তার অ্যানসার করেছে অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ, অ্যানসার সবাই অ্যানসার সঠিক হয়েছে। 40তম বিসিএস এর কোশ্চেন। তার মানে বিসিএস এ কিন্তু ফ্রেজ থেকে কোশ্চেন আসবেই। শুধু বিসিএস না, প্রাইমারি নিবন্ধন সব জায়গায়
ফ্রেশ ক্লাস থেকে কোশ্চেন আসে। ফ্রেশ ক্লাস খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা আজকে ফ্রেশ পড়ালাম, আগামী দিন ইনশাআল্লাহ আমরা ক্লাস পড়াবো। আসেন তাহলে অ্যান্সার করি। হি র্যান ভার্বের পরে থাকলে ভাই হতে পারে নাউন, হতে পারে অ্যাডভার্ব। তাহলে প্রশ্ন করেন হি র্যান, সে দৌড়েছিল। এই সে কি দৌড়েছিল হবে? সে কি দৌড়েছিল হবে? হবে না। সে কাকে দৌড়েছিল হবে না। সে কাকে দৌড়েছিল অ্যান্সার হবে না। তাহলে সে কিভাবে দৌড়েছিল? খুব দ্রুত গতিতে নাকি খুব ধীরে? সে কিভাবে দৌড়েছিল? খুব দ্রুত গতিতে। হি র্যান উইথ গ্রেট স্পিড, সে খুব দ্রুত গতিতে দৌড়েছিল। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। আর অ্যাডভার্ব ফ্রেজ উইথ দ্য রিপ্লেস করা যাবে না। আমি যদি বলি হি র্যান ইট, সে দৌড়েছিল এটা। এই সে দৌড়েছিল এটা মানে কি? এটা মানে কি কখনো স্পিড হয় না? সে দৌড়েছিল এটা, এটা হয় না। তার মানে অ্যাডভার্ব ফ্রেজ উইথ দ্য রিপ্লেস করা যায় না। হোয়াইল স্ট্রাইক, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ হবে। এটা ক্লজ দিন আমরা আরো ব্যাখ্যা জানবো, তবে এটা অ্যাডভার্ব ক্লজ, এটা আপনারা মনে রাখেন। হোয়াইল স্ট্রাইক, এই কখন আঘাত করবে? যখন লোহাটি গরম হয় তখন আঘাত করবে। আপনারা কেউ কি ওই যে দা বটি কুড়াল, হ্যাঁ এই জাতীয় কামার যাদেরকে বলে, অর্থাৎ লোহার জিনিসপত্র, দা বটি কাঁচি ছুরি, হ্যাঁ কুড়াল, এগুলো তৈরি করে এদের দেখেছেন? আপনি একটা লোহা নিয়ে গেলে ওই লোহাটা কিন্তু ওরা প্রথম একটা আগুনের ভিতরে দিবে, একটা কয়লা, জ্বলন্ত কয়লার ভিতরে ঢুকাই দিবে। দেখবেন কিছুক্ষণ যাওয়ার পরে ওই লোহাটা লাল হয়ে যাবে, একবারে লোহাটা কালো থাকবে না, পুরো লাল হয়ে যাবে। তখন ওই লোহাটা ওরা বের করে এনে বড় হাতুড়ি দিয়ে খালি এভাবে বাড়ি দিতে থাকবে। হাতুড়ি দিয়ে কি করতে থাকবে? বাড়ি দিতে থাকবে। তাহলে লোহাটাতে ওরা বাড়ি দিবে কখন? আপনি লোহা নিয়ে গেলেন, কাঁচা লোহার উপরে কিন্তু ওরা কখনো বাড়ি দিবে না। ওরা বাড়ি দিবে ওই লোহাটা গরম উত্তপ্ত করার পরে। তাহলে স্ট্রাইক, লোহাটিকে স্ট্রাইক করো, বাড়ি দাও, স্ট্রাইক করো, বাড়ি দাও। কখন? হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহাটা খুব কি হয়ে যায়? গরম হয়ে যায়, তখন লোহাটাকে বাড়ি দাও। তখন লোহাটা আপনি যেদিকে নিতে চাবেন, চ্যাপ্টা করবেন, বাঁকা করবেন, তখন কিন্তু ওইটা সেই গঠন অনুযায়ী বাঁকা বা কি চ্যাপ্টা হবে। কিন্তু আপনি যদি লোহাটাকে গরম করে না নেন, লোহার উপরে বাড়িতে থাকেন, ও কিন্তু আপনার যেটা আপনি তৈরি করতে চাচ্ছেন সেটা কিন্তু হবে না। ক্লিয়ার কিনা একটু বলেন। তাহলে আমাদের যে ফ্রেজগুলো পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট সেগুলো শেখা হয়ে গেছে। এবার আমরা 5 মিনিটের ভিতরে বাকি 3টা ফ্রেজ শেষ করব। 5 মিনিটের ভিতরে বাকি 3টা ফ্রেজ আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে কোশ্চেন খুব বেশি আসছে না, যেগুলো এতক্ষণ পড়ালাম এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আবার ভালো করে দেখবেন। মূলত আপনাদের ফ্রেজ মুখস্থ করা লাগবে না, আমি যে চেনার উপায়টা আপনাদের শেখাচ্ছি এটা আপনারা মনে রাখবেন। প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল ফ্রেজ। এবার আসেন প্রিপোজিশনাল ফ্রেজ। দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ হলো যে ফ্রেজের আগেও একটা প্রিপোজিশন থাকে, পরেও একটা প্রিপোজিশন থাকে। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজের আগেও প্রিপোজিশন থাকে, পরেও প্রিপোজিশন থাকে। যেমন আমি যদি বলি হি স্টুড in front of me, in front of me, he stood in front of me। এই যে in front of, এটা কোন ধরনের ফ্রেজ? in front of, দেখেন আগেও একটা প্রিপোজিশন, পরেও একটা প্রিপোজিশন। আগেও একটা এবং পরেও একটা প্রিপোজিশন থাকলে সেটা কিন্তু অবশ্যই একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, সে আমার, হ্যাঁ স্টুড দাঁড়িয়ে ছিল, ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, সে আমার সামনে দাঁড়িয়ে ছিল। তাহলে আগেও প্রিপোজিশন, পরেও প্রিপোজিশন, মাঝখানে আর নট, ওইটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। He was absent, he was absent, he was absent on account of illness। তাহলে on account of এটা কোন ধরনের ফ্রেজ? on account of, he was absent, সে অনুপস্থিত ছিল, on account of মানে কারণে, on account of মানে কি কারণে, ইলনেস অসুস্থতার কারণে সে ক্লাসে অনুপস্থিত ছিল। he was absent, সে অনুপস্থিত ছিল on account of illness অসুস্থতার কারণে। এটা হবে প্রিপোজিশনাল
ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজটা কোনটা? যে ফ্রেজ দুইটা প্রিন্সিপাল ক্লজ বা দুইটা ক্লজকে যুক্ত করবে সেটা হলো যে ফ্রেজ দুইটা ক্লজকে যুক্ত করবে অর্থাৎ দুই পাশে আলাদা সাবজেক্ট ফাইনাইট করা থাকবে সেটা হলো কনজাংশনাল ফ্রেজ। দেখেন হি ran as well he ran as well as he saw me he ran away লেখেন he ran away as well as he saw I saw him খেয়াল করেন as well as এটা কোন ধরনের ফ্রেজ? he ran away সে দৌড়ে পালালো as well as যখন I saw him ইও দিতে পারেন বা he saw me ও দিতে পারেন। তার মানে সে কখন দৌড়ালো? যখন সে আমাকে দেখেছিল অথবা আমি তাকে দেখেছিলাম। অতএব সে আমাকে দেখা দিতে চায় না বা আমার কাছে আসতে চায় না, কিন্তু আমি তাকে দেখে ফেলেছি সে তখন দৌড় দিছে, অথবা সে আমাকে আগে দেখে ফেলে সে সেখান থেকে দৌড় দিছে, এরকম। তাহলে he ran away সে পালিয়ে গিয়েছিল বা সেখান থেকে দৌড়িয়ে চলে গেছিল as well as he saw me। দেখেন এই পাশে একটা ক্লজ এই পাশে একটা ক্লজ, দুইটা ক্লজ যুক্ত হবে যে ফ্রেজ দ্বারা। কনজাংশন মানে দুইটা আলাদা আলাদা দুইটা ক্লজ বা দুইটা আলাদা আলাদা সেন্টেন্স যখন যুক্ত হবে কোন ফ্রেজ দ্বারা সেটাকে বলা হবে কনজাংশনাল ফ্রেজ। তাহলে কনজাংশনাল ফ্রেজ কোনগুলো? as well as much as এগুলো এটা কি? এগুলো কিন্তু কনজাংশনাল ফ্রেজ। এবার দেখেন ইন্টারজেকশনাল ফ্রেজ কি? ইন্টারজেকশনাল ফ্রেজ দেখবেন ইন্টারজেকশনাল ফ্রেজ চেনাটা খুব কঠিন না। এই যে ইন্টারজেকশন, যে ফ্রেজের শেষে এরকম একটা ইন্টারজেকশন চিহ্ন দেওয়া থাকবে সেটাকে বলা হবে ইন্টারজেকশনাল ফ্রেজ। দেখেন what a pretty এই যে সাইনটা দেওয়া আছে what a pretty পরে যে সাইনটা দেওয়া আছে এই সাইনটার জন্য এই যে ফ্রেজটা এই ফ্রেজটাকে বলা হবে কনজাংশনাল ফ্রেজ। he has broken his leg। খেয়াল করেন what a pity he has broken his leg। এখন দেখেন এইটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। what a pity শেষে যে ইন্টারজেকশনাল সাইন এটা দাড়িতে নিচে ফুটা দেওয়া এইটা হলো ইন্টারজেকশন চিহ্ন, আর যে ফ্রেজের শেষে ইন্টারজেকশন সাইন থাকবে ওইটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে ইন্টারজেকশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল সেন্টেন্স এগুলো আমি মানে কিভাবে ফাইন্ড আউট করতে হয় চিন্তাটা দেখিয়েছি। এগুলো ইম্পর্টেন্ট নাম, কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব ফ্রেজ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে যে ফ্রেজের শেষে কি আছে ইন্টারজেকশনাল একটা সাইন আছে, what a pity, by God, forsake, by heavens, এই যে ফ্রেজের শেষে একটা ইন্টারজেকশন সাইন আছে বা চিহ্ন আছে সেটা হলো একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যাঁ। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ হলো। আজকে আমরা ফ্রেজটা ভালো করে শেখার চেষ্টা করলাম। ক্লাসটা যারা দেখতে পারেননি আবার দেখবেন, যারা দেখেছেন তারাও আবার দেখবেন, যারা দেখেন নাই তারাও দেখবেন, দেখে কমেন্ট করবেন কেমন হলো, আর ক্লাসটা শেয়ার করে রাখবেন। পরবর্তীতে কোন টপিকের ক্লাস চান, কে কোন টপিকে দুর্বল, কোন টপিকের ক্লাস চান সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।